হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ তোমাদের শোনাবো আমার স্যারের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। এর আগের পর্ব যারা শোনোনি তারা চ্যানেলে ঢুকে শুনে নিও। তো আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। আগেই বলেছিলাম আমি শাকিলা। সেদিন আমি জিনিয়া ম্যামকে বললাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। ম্যাডাম আমার রাজি হওয়াতে নিশ্চিত হয়ে জিজ্ঞেস করলো, বলো তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। আমি বললাম, আপনি কি এই প্রকল্পে আছেন? মানে এখানে আপনার ভূমিকাটা কি? এবার ম্যাডাম আমার উদ্দেশ্যে বুঝতে পেরে মুচকি হেসে দিল। আমি হলাম এই প্রকল্পের সদস্য, মানে আমি এখানে অনেক বড় ভূমিকা পালন করি। যেসব শিক্ষকেরা বরখাস্ত হয়েছিল তারা শুধু ছাত্রীদের জন্য বরখাস্ত হয়েছিল তা নয়, কিছু কিছু শিক্ষিকা তাদের শিকার হয়েছিল। শুধু ছাত্রীদের দ্বারা চাহিদা মেটালে শিক্ষিকাদের উপর আক্রমণের একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমি এবং আরেকজন শিক্ষিকা তোমাদের সাথে প্রতিদিন স্কুলের পেছনে বারান্দায় দাঁড়াবো। সেই 8 জন শিক্ষক তাদের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে বেছে নেবে। আমাদেরকে যেহেতু পড়ানোর কিছু নেই, তাই আমাদের ভূমিকা শুধুই চাহিদা মেটানো। সাধারণত প্রত্যেকেই মাসে একবার করে আমাদেরকে নিয়ে যায়। এর ফলে তোমাদের উপর চাপ কমে যাবে। আমি অবাক হয়ে বললাম, তার মানে আপনারাও স্বাদের সাথে ভালোবাসা করেন? ম্যাডাম মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি তো আগেই বলেছি তুমি আমি একই রকম, তাই এটা খারাপ কোনো প্রস্তাব হলে আমি তোমাকে বলতাম না। আর তাছাড়া আমরা এই পুরো ব্যাপারটা তদারকি করি, বিনিময়ে আমরা বেশ ভালো বেতন পাই। আমি খুবই খুশি হলাম তুমি এই প্রকল্পে আসতেছো। তোমার জীবনে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ 2 দিন হলো আমি এই প্রকল্পের অংশ। কলেজ শেষে পেছনের বারান্দায় আমি শায়লা ম্যাডামের পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কিভাবে মাত্র 6 মাসে আমার জীবন পাল্টে গেল। আমার সাথে আরও 7 জন ছাত্রী দাঁড়িয়ে রয়েছে। আমার ক্লাসের তমা, মিথিলা ও সীমা এবং 10ম শ্রেণীর আনিকা, শিল্পী ও বাবলি। জিনিয়া ম্যাডামের সাথে নুসরাত ম্যাডাম আছেন। প্রত্যেকেই বেশ সুন্দরী ও সিমসিমে গঠনের। আমি ভাবলাম, আসলে যাদের চাহিদা বেশি তারা মনে হয় এমনিতেই আকর্ষণীয় হয়। আমার ভাবনা ছেদ পড়ল, রসায়নের শিক্ষক গাড়ি এসে দাঁড়ালো। স্যারেরা নিজেই ড্রাইভ করে ড্রাইভিং সিটের জানালা নামিয়ে উনি কিছুক্ষণ প্রত্যেকের দিকে তাকালেন। এই মাসে অনেকে রসায়ন পড়ে ফেলেছে, তাই তাদেরকে উনি ডাকবেন না। রসায়ন শিক্ষক একবার তমা আরেকবার শিল্পীর দিকে তাকাচ্ছিল। সিদ্ধান্ত নিতে পারছিলেন না কাকে নিয়ে যাবেন। তারপর তমাকে ডেকে নিল। তমা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গাড়িতে উঠে গেল। জিনিয়া ম্যাডামের হাতে একটা খাতা ছিল। উনি সেখানে তমার নামের পাশে রসায়ন স্যারের নাম ও আজকের তারিখ টুকে দিয়ে রাখলেন। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও ইংলিশ স্যার একইভাবে বাবলি, মিথিলা ও সীমাকে নিয়ে গেল। এরপর আসলেন গণিত শিক্ষক। উনি এসেই জানালা খুলে আমাকে ডাক দিলেন, যেন আগে থেকেই আমাকে ঠিক করে রেখেছিল। আমি ম্যাডামের দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠলাম। আমি সামনের সিটে গণিতের নান্নু স্যারের পাশে বসলাম। স্যার জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি মাথা নেড়ে বললাম, জি ভালো আছি। স্যার বলল, গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো সব বুঝতে পেরেছো? আমি বললাম, জি স্যার। গত ক্লাসের পড়ার উপর এই সপ্তাহে পরীক্ষা ছিল, আমি কম মার্কস পেয়েছি। স্যার অসন্তুষ্টির হাসি দিয়ে বলল, আজকে তাহলে তোমাকে বেশি করে সময় নিয়ে খুব বুঝিয়ে পড়াতে হবে। আমি আগ্রহ নিয়ে উত্তর দিলাম, স্যার আমি বৃত্ত বুঝতে পারছি না, বিশেষ করে একটা অঙ্ক একদমই মাথায় ঢুকছে না। স্যার বলল, কোনটা? আমি বললাম, স্যার ওই যে 2টা বৃত্তের মাঝখান দিয়ে একটা সরল রেখা গেছে আর 2 বৃত্তের কেন্দ্র আরেকটা সরল রেখা দিয়ে যুক্ত হয়েছে, আগের রেখাকে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে এই 2 রেখার ছেদের ফলে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে সেগুলো সমান, কিন্তু আমি কোনোভাবে মিলাতে পারছি না। স্যার এসে বলল, আমি ভালোভাবে বুঝিয়ে দিব, চিন্তা করো না। এসব আলোচনা করতে করতে স্যারের বাসার কাছে নেমে পড়লাম। ফ্ল্যাটে ঢুকে আমি যথারীতি পড়া টেবিলে বসে পড়লাম। গণিত স্যার তারপর 1 ঘন্টা ধরে আমাকে বৃত্ত নিয়ে পড়ালো। এত সুন্দর করে আমি কখনো বৃত্ত বুঝিনি। আমি আগ্রহ নিয়ে স্যারের কথা শুনতে থাকলাম। তারপর আমার যে অঙ্কে সমস্যা সেটা করতে দিল। আমি মোটামুটি পারলাম, কিন্তু বেশ কিছু জায়গায় স্যারকে ধরিয়ে দিতে হলো। স্যার তখন বলল, আমার মনে হয় তুমি মোটামুটি বুঝে গেছো, বৃত্ত নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না।
কিন্তু আরেকটু প্র্যাকটিক্যালি তোমাকে বোঝানো দরকার। স্যারের ইঙ্গিতে বুঝতে পেরে আমি একটু মুচকি হেসে ফেললাম। স্যার হেসে বলল, বিছানায় চলো। স্যারের কথা অনুযায়ী আমি টেবিল থেকে বিছানায় বসলাম। স্যার এবার জামা আলনায় রেখে বিছানার কাছে আসলো। তারপর বলল, এখন তুমি কি রেডি? আমার এখনও লজ্জা ভেঙে যায়নি। এই প্রথম আমি পড়তে আসলাম। যাই হোক, স্যারের কথা শুনে আমি মাথা নেড়ে হাসূচক উত্তর দিলাম। সুঠাম বুক যেন টান টান হয়ে উঠল। স্যার এবার আমার পাশে বসে ডাব ধরে বলল, মনে করো এই একটা বৃত্ত। স্যারের কথা বুঝতে পেরে আমি মাথা নাড়ালাম, কিন্তু আমি একটু পরে উত্তেজিত হয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলাম। তারপর স্যার বলল, এইটা বৃত্তের কেন্দ্র। তারপর বললেন, একইভাবে এইটা আরেকটা বৃত্ত। আলতো করে চাপ দিয়ে উনি জিজ্ঞেস করলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বললাম, জি স্যার। এবার স্যার মহারাজাকে মাঝখানে রেখে বলল, এটা হলো দুই বৃত্তের মাঝখানে সরলরেখা। এখন রেখা কিন্তু লম্বালম্বিভাবে ছেদ করছে। তাহলে এই কোণগুলো সমান না হয়ে কি উপায় আছে? আমি কামুকি হলেও ছবির মতো পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারলাম। স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম, এবার একদম বুঝে গেছি স্যার। অসাধারণ। এই বলে স্যার আপেল খেতে লাগলো। আমি বুঝতে পারলাম স্যার এখন কি চাইছে। মহারাজাকে কিস দিতে লাগলাম। আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এটা হজম করতে আমার 12টা বেজে যাবে। যদি অন্যভাবে স্যারকে খুশি করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, কিন্তু না, সেটা কীভাবে সম্ভব? বৃত্ত ছেদ না করলে তো আসলে কাজ হবে না। এতে স্যার কখনো খুশি হবে না। স্যার আমার দিকে ঘুরে গালে হাত রেখে বলল, তোর বান্ধবী দিতে চায় না, অনেক কষ্ট করে দিয়েছিলাম। স্যারের অভিযোগ শুনে হেসে ফেললাম। তারপর আমি বললাম, স্যার তমা কি আপনার সাথে পারে? স্যার বলল, প্রথমে একটু কঠিন লেগেছিল, কিন্তু এখন অনেক ইজি হয়েছে। প্রথম থেকেই চাপ নিতে পারে, ভালোই রেসপন্স করতে পারে মেয়েটা। এমন আলোচনা করতে করতে আমি আবারও উতলা হতে শুরু করলাম। আমি বললাম, স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করি? স্যার আমাকে কাছে টেনে বলল, বল। আমি বললাম, আপনি কি কাল রাতে শুধু মিষ্টি দিয়ে রুটি খেয়েছেন? স্যার বলল, তুই আবার বুঝে ফেলেছিস আমি কি খেয়েছি? কিভাবে বুঝলি বলতো? আমি মুচকি হেসে বললাম, ঝাল। আজকে আপনার তো ঝাঁজ নেই, তাই ভাবলাম শুধু মিষ্টি খেয়েছেন। স্যার বলল, তুই আসলেই খুব ট্যালেন্ট। আমি এর আগে এরকম কাউকে পাইনি। তারপর উপরে চড়ে বসলেন। এবার আমি পাগল হয়ে মোচড় দিতে লাগলাম। চোখ বন্ধ করে স্যারের মাথার চুল টেনে ধরলাম। আমি বললাম, স্যার আর পারছি না। কিন্তু স্যার এত সহজে নাগালে আসার পাত্র না। তিনি মন ভরে আরও 5 মিনিট ধরে বৃত্ত নিয়ে খেলতে লাগলেন। আমি নিজে খেলার জন্য যন্ত্র গিরিপথে সেট করে দিলাম। পূর্বের অভিজ্ঞতা আছে তাই সুন্দর করে চালান করে দিল। এতে আমার বেশ কষ্ট হলো না। প্রথমে আস্তে আস্তে বৃত্ত ছেদ করতে লাগলো, তারপর খেলার গতি বাড়াতে লাগলো। আমি ততক্ষণে পাগলের মতো জাপটে ধরলাম। স্যার আমার কানের কাছে মুখ এনে বলল, এখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? আমি চাপা চাপা গলায় বললাম, জানি না। কোমরে বালিশ দিল। তারপর জোরে একটা ব্যাটিং করে জিজ্ঞেস করলেন, এখন কত ডিগ্রি বলতে পারবি? লাফিয়ে উঠে বললাম, আমার ফেটে গেল বুঝি, একটু থামেন। কিন্তু স্যার কিছুতেই শুনল না। ছন্দময় থপ থপ ছন্দে ব্যাটিং করতে লাগলো। আমি তার সাথে তাল মিলিয়ে চললাম। হঠাৎ আমি কোমর মুচড়ে ঢলে দিলাম। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে স্যার বলল, ভেতরে নিবি নাকি খাবি? কোনো রকম বললাম, খাবো। স্যার সাথে সাথে কেন্দ্র থেকে লাঠি বের করে মুখে ভরে দিল। আমি ক্ষুধার্তর মতো খেয়ে নিলাম। প্রায় 1 মিনিট পর স্যার শান্ত হলেন। আমার গালে টোকা দিয়ে বলল, তুই দিন দিন পড়াশোনাতে ভালো হচ্ছিস, আর খেলাতেও। আমি একটু হেসে বললাম, আপনারা ভালো শেখাচ্ছেন এজন্যই। স্যার হাসতে হাসতে বলল, আর পাকনামো করতে হবে না, যা এখন সব গুছিয়ে নে। আজকের মতো পড়া এখানেই শেষ। তারপর আমরা রুম থেকে বের হলাম। গণিত স্যার আমার বাড়ির কাছে আমাকে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। বন্ধুরা, এই অসাধারণ অন্ধকার নিয়ম আমাকে খুব ভালো লাগলো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। সামনের পর্ব তোমাদের জন্য আরও চরম আনন্দের হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।